10 দিনেরও বেশি সময় পর কাটেনি গ্যাস সংকট। ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষাতেও মিলছে না চাহিদা মাফিক, ভোগান্তি বাড়ছেই। খুলনায় একের পর এক হত্যাকাণ্ডে উদ্বিগ্ন নগরবাসী। দ্রুত জামিন নিয়ে জেল থেকে বেরিয়ে ফের অপরাধে জড়ায় সন্ত্রাসীরা। আসামি ধরার আগ্রহ হারাচ্ছে পুলিশ। খানাখন্দ আর গর্তে ভরা কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বৃষ্টির পানিতে হয়ে ওঠে ভয়ঙ্কর। যানবাহনের গতি কমার পাশাপাশি ঘটে দুর্ভোগ দুর্ঘটনা। ইজারা বাতিলের পরেও ফেনী নদীতে বালু উত্তোলন চলছে। ঘরবাড়ি, ফসলি জমি বিলীন, অবৈধ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েও বাড়ছে সংঘর্ষ। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি জানসিন জুথিকা। রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে 27তম বিসিএস পুলিশ ব্যাচের প্রথম পর্যায়ের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। যুক্ত হচ্ছি যেখানে মনে রাখেন 24-এর ছাত্র গণ অভ্যুত্থানের পরের যে গণমানুষের প্রত্যাশা, জাতির প্রত্যাশা, বর্তমান রূপান্তরমূলক এই রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে আমরা যে যাচ্ছি, আমাদের জাতির যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে আপনারা পূরণ করবেন, দুর্নীতিমুক্ত থাকবেন, দেশের প্রতি, দেশের মানুষের প্রতি সব সময় আপনারা এমন আচরণ করবেন যাতে মনে করে দেশের মানুষ পুলিশ সত্যিকারভাবেই জনবান্ধব হয়েছে এবং জনগণের বন্ধু হয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বক্তব্য রাখছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেশ জুড়ে তীব্র গ্যাসের সংকট। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না গ্যাস। কোথাও কোথাও পাওয়া গেলেও তাও পর্যাপ্ত নয়। দুর্ভোগ বেড়েছে সিএনজি সহ অন্যান্য যানবাহন চালকদের। এ বিষয়ে জানাতে কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন মশিউর কায়েস। মশিউর, কিশোরগঞ্জের গ্যাস সংকটের খবর জানাবেন এবং ভোগান্তি কেমন দেখছেন? জ্যোতিকা, ভোগান্তি কিন্তু চরমে। আমি যদি বলি যে একদম সকাল ভোর থেকে কিন্তু আসলে চালক যারা রয়েছেন তারা কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকেন, পাশাপাশি সেখানে কিন্তু যাত্রীরাও অপেক্ষা করেন। অর্থাৎ যদি ভোগান্তির কথা বলা হয়, চালক, যাত্রী এবং পাম্প কর্তৃপক্ষও কিন্তু সেখানে তারাও যে বিষয়টি বলছে যে দাম কিন্তু বাড়েনি, কিন্তু তাদের যে এই যে প্রেশার, যে চাপটা রয়েছে, সেই চাপটা যে অন্যান্য সময় যেখানে তারা 200 থেকে 250 পেত, সেখানে কিন্তু 80 থেকে 100 চাপ পাচ্ছে, এবং যার ফলে কিন্তু তারা বারবার যে দীর্ঘ লাইন ধরে চালকরা আসছে তাদেরকেও 100 থেকে 150 টাকার সর্বোচ্চ আসলে গ্যাস দিতে পারছে, যার ফলে কিন্তু আসলে যে সবাই কিন্তু এখানে আসলে ভোগান্তির মধ্যে রয়েছে। আরো একটি বিষয় যদি জানিয়ে রাখতে যাই যে এখানে সকাল থেকে দুপুর অবধি মোটামুটি 80 থেকে 100 পর্যন্ত চাপ থাকে। এরপর তারা পাম্প কর্তৃপক্ষ যে বিষয়টি বলছে যে 3টা নাগাদ কিন্তু সেটা ঠিক থাকলেও এরপরে কিন্তু একেবারেই বন্ধ হয়ে যায়। কিশোরগঞ্জের বর্তমান অবস্থা এটি চলছে এবং সন্ধ্যা পর্যন্ত কিন্তু একেবারেই গ্যাস বন্ধ থাকে। এরপর সন্ধ্যার পরে আবারও কিছুটা আসলে চাপ ফিরলে তখন কিন্তু আসলে তারা গ্যাস দিতে পারে। এবং এই যে যাত্রীদের যে ভোগান্তির চিত্রটা, এই যাত্রীদের ভোগান্তির চিত্র শুধুমাত্র দীর্ঘ সময় বসে থাকা নয়, এবং যেহেতু চালকরা আসলে বারবার তাদের পাম্পের দ্বারস্থ হতে হচ্ছে এবং তাদের গ্যাস নিতে হচ্ছে, যার ফলে তারা কিছু কিছু জায়গায় কিন্তু আসলে ভাড়াও বৃদ্ধি করেছে, যার ফলে তাদের একে তো সময় নষ্ট হচ্ছে, পাশাপাশি কিন্তু বাড়তি টাকাও খরচ করতে হচ্ছে বিভিন্ন জায়গায় যেতে। এবং আমি যদি বলি যে শুধুমাত্র সিএনজি চালিত যে অটো রিক্সাগুলো রয়েছে এর পরিমাণ কিন্তু অনেক, এবং যেহেতু এই কিশোরগঞ্জ একটি অধিক উপজেলার জেলা, এখানে কিন্তু দূর দূরান্ত যে যানবাহনগুলো রয়েছে সেগুলোও কিন্তু আসলে তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে 2 থেকে 3 বার পর্যন্ত আসলে গ্যাস নিতে হয়। এই যে চরম ভোগান্তি, এই ভোগান্তির চিত্র কিন্তু আমরা সকাল থেকে রাত অবধি দেখি, এবং আমরা দেখেছি যে দীর্ঘ একদম ভোর থেকে চালকরা এসে আসলে লাইন ধরে দাঁড়িয়ে থাকে, দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থাকে। পাশাপাশি যে জরুরি সেবার যে কিছু যানবাহন রয়েছে, বিশেষ করে অ্যাম্বুলেন্স
জরুরি ওষুধ সরবরাহ সহ বিভিন্ন জরুরি কাজে ব্যবহৃত সেগুলোরও কিন্তু আসলে সমান ভোগান্তি। পাশাপাশি মাইক্রোবাস, অন্যান্য যে যানবাহন গ্যাস চালিত, সবাই কিন্তু একই আসলে ভোগান্তির মধ্যে রয়েছে। তারা যে বিষয়টি বলছে, দ্রুত গতিতে যদি আসলে এই যে গ্যাসের যে সংকট এটি যদি নিরসন না হয়, তাদের যে দৈনন্দিন কর্মঘণ্টা, সেই দৈনন্দিন কর্মঘণ্টা কিন্তু আসলে তাদের কাজের মধ্য থেকে কিন্তু আসলে কমে যাচ্ছে, এবং এতে করে যে তাদের সময় নষ্টের পাশাপাশি তারা কিন্তু আর্থিকভাবেও বেশ ক্ষতির সম্মুখীন হচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি যে দীর্ঘ যে অভিযোগ নিয়েও কিন্তু নানান চালকরা এখানে দ্বারস্থ হচ্ছেন। বিভিন্ন জায়গায় কিন্তু আসলে যেহেতু এই গ্যাসের সংকট রয়েছে, সেই সংকটের কারণে কিন্তু আসলে অনেক সময় পাম্প কর্তৃপক্ষ আসলে সিরিয়ালটা মেনটেন করতে পারে না। সব মিলিয়ে আসলে চালক, পাম্প কর্তৃপক্ষ এবং যাত্রী সবারই কিন্তু আসলে চরম ভোগান্তিতে রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। জ্যোতিকা, এ নিয়ে আরও জানবো ময়মনসিংহের খবর। সেখানে আছে আমাদের সহকর্মী হারুনুর রশিদ। হারুন, কয়েকদিন ধরেই ময়মনসিংহে গ্যাসের সংকট, এ নিয়ে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ও যানবাহন চালকরা কি বলছেন জানাবেন। জ্যোতিকা, ময়মনসিংহ অঞ্চলে সিএনজি গ্যাসের সংকটের কারণে যারা সিএনজি চালিত যানবাহন যারা পরিচালনা করেন বা চালক রয়েছেন, তারা চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন এবং একটি দুর্ভোগে পড়েছেন যাত্রীরাও। কারণ এই সিএনজি সংকটের কারণে আসলে যাত্রী পরিবহন যেমন সমস্যা হচ্ছে, বিভিন্ন ধরনের পণ্য পরিবহন সমস্যা হচ্ছে, ঠিক একইভাবে যারা এই সিএনজি অটোরিকশা বা রেন্টে কার চালিয়ে যারা জীবিকা নির্বাহ করেন, তারাও কিন্তু চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। এবং একই দুর্ভোগে রয়েছেন যারা সিএনজি ফিলিং স্টেশন মালিক রয়েছেন তারাও। তারা যেটি বলছেন যে তাদের পর্যাপ্ত পরিমাণ যে সিএনজি প্রতিদিন, এর আগে যখন স্বাভাবিক অবস্থায় বিক্রি হতো সেই বিক্রির সংখ্যা অনেক কমে গেছে, কিন্তু তাদের যে খরচ, সেই খরচও কিন্তু বেড়েছে বা আগের মতোই রয়েছে, যার কারণে কিন্তু সিএনজি ফিলিং স্টেশন মালিকরাও সংকটের মধ্যে রয়েছেন। আমরা বেশ কয়েকদিন যাবতই দেখছি এবং আজকেও ঠিক একই চিত্র। আমরা যে ফিলিং স্টেশনটিতে রয়েছি এটি হচ্ছে ময়মনসিংহের দীঘারকান্দা এলাকার স্টার ফিলিং স্টেশন। এই অঞ্চলের যে কতগুলো সিএনজি ফিলিং স্টেশন রয়েছে এই ময়মনসিংহ শহরের আশপাশে প্রায় 8টির মতো, এর মধ্যে শুধু একটি ফিলিং স্টেশন, স্টার ফিলিং স্টেশনেই সিএনজি গ্যাস দেয়া হচ্ছে, যার কারণে এখানে যানবাহনের প্রচুর চাপ রয়েছে। এই ময়মনসিংহ শহর, আশপাশের এলাকা সহ বিভিন্ন উপজেলা থেকে যারা এই সিএনজি চালিত অটোরিকশা চালক বা রেন্টে কার, প্রাইভেট কার, মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহন যারা সিএনজি গ্যাস চালিত, সবাই কিন্তু এই পাম্পে এসে ভিড় করেছেন এবং দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি যে এই পাম্পটির পাশে আরেকটি ফিলিং স্টেশন রয়েছে, মেসার্স রেজা সিএনজি অ্যান্ড এলপিজি ফিলিং স্টেশন, সেটি ছাড়িয়ে দীর্ঘ লাইন কিন্তু এখানে রয়েছে এবং পাশের ফিলিং স্টেশনটিতে কিন্তু সিএনজি গ্যাস দেওয়া হচ্ছে না। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে গ্যাসের যে চাপ, সেই চাপ তারা পাচ্ছেন না, যার কারণে তারা কিন্তু গ্যাস দিতে পারছেন না। তবে স্টার ফিলিং স্টেশন কিন্তু এই সংকটের মধ্যেও কিছু কিছু করে গ্যাস সরবরাহ করছে এবং এখানে যারা সিএনজি চালক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলেছেন যে প্রতিদিন তারা যেখানে 400 থেকে 500 টাকার সিএনজি গ্যাস নিতে পারতেন একটি সিলিন্ডারে, সেখানে এখন 100 থেকে 200 টাকার সিএনজি গ্যাস তারা নিতে পারছেন, যার কারণে কিছুক্ষণ পরেই তাদেরকে আবার এই সিএনজি ফিলিং স্টেশনে ফিরে আসতে হচ্ছে এবং 4 থেকে 5 ঘন্টা অপেক্ষা করে তারা সামান্য পরিমাণ গ্যাস তারা কিন্তু সংগ্রহ করতে পারছেন। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে যে চাপ না থাকার কারণে তারা কিন্তু যে গ্যাস সরবরাহ করার কথা সেটি তারা দিতে পারছেন না এবং এই সংকট যে আসলে কবে শেষ হবে সেই বিষয়েও কিন্তু আমরা এখনো কিছু জানতে পারছি না। এবং আমরা কথা বলেছিলাম সিএনজি ফিলিং স্টেশন এবং পাশেই তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের একটি অফিস রয়েছে, তাদের সাথে যোগাযোগ করেছিলাম। তারাও কিন্তু আসলে কখনো ঠিকভাবে কিছু বলতে পারছেন না যে কখন এই গ্যাস সংকট শেষ হবে। তবে যারা সিএনজি চালিত যানবাহন চালক রয়েছেন তাদের দাবি দ্রুত যেন এই সমস্যাটি সমাধান করা হয় এবং তারা যেন ফিলিং স্টেশন থেকে সর্বোচ্চ পরিমাণ গ্যাস তারা সংগ্রহ করতে পারেন, এই দাবি কিন্তু তারা করছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। গ্যাস সংকটের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন খুলনার জনগণ। প্রতিটি ঘটনায় মামলা হচ্ছে, গ্রেপ্তারও হচ্ছে আসামিরা, কিন্তু গ্রেপ্তারের কিছুদিনের মাথায় আদালত থেকে জামিন নিয়ে আবারও ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে তারা। এতে ভুক্তভোগী পরিবারের প্রতি হুমকি যেমন বাড়ছে, তেমনি আসামি ধরার আগ্রহ হারাচ্ছে পুলিশ। আবুল বাশারের ছবিতে রামিম চৌধুরীর প্রতিবেদন।
অপরাধ কর্মকাণ্ড, মামলা বা আসামি গ্রেফতার, পুলিশই এই প্রক্রিয়ার সাথে তাল মেলাতে পারছে না আদালত। মামলার দীর্ঘ সময় এবং প্রচলিত নীতি অনুযায়ী জামিন প্রক্রিয়া অপরাধীদের জন্য সুযোগ তৈরি করছে। গত 24 জুন খুলনায় মসজিদে ঢুকে 2 ব্যবসায়ীকে গুলি করে সন্ত্রাসীরা। এ মামলায় উঠে আসে সন্ত্রাসী আরমান হোসেনের নাম। গত বছরের 7 মে হত্যা, আগ্নেয়াস্ত্র, দস্যুতা সহ অন্তত 7টি মামলায় যাকে গ্রেফতার করেছিল পুলিশ। 6 মাস পর গত 28 নভেম্বর তিনি উচ্চ আদালত থেকে জামিন পান। গত 19 মার্চ রাতে কৃষ্ণনগর এলাকার কাজী রাশেদের বাড়িতে ঢুকে 4 জনকে গুলি করা হয়। এ মামলায় সন্ত্রাসী ইমরান সহ 4 জনকে আটক করে পুলিশ। গত মে মাসে তারা জামিনে ছাড়া পান। 2 জুন বাড়ি থেকে ডেকে নিয়ে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে একজনকে। ঢাকায়া শামীম খুলনার এনসিপি নেতা মোতালেব শিকদারকে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি। গত 26 ডিসেম্বর তাকে গ্রেফতার করলেও 13 মে জামিন পান তিনি। আদালতের সামনে জোড়া খুন, ডাকবাংলোয় প্রকাশ্যে শ্রমিক নেতাকে গুলি করে হত্যাসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামিরা এখন জামিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে। এই আইনের যে বেড়াজাল, সে যেখান থেকে সে বের হয়ে যাচ্ছে, সেই জায়গাটাকে আমরা যদি একটু আন্তরিকতার সাথে দেখি, তাহলে কিন্তু এইভাবে সন্ত্রাসীরা বেরোতে পারবে না। প্রত্যেকের ভিতর আইনের ভীতিটা তৈরি করতে হবে যে না, আইন আসলে ভয়ের জিনিস। আমরা যদি আইনকে ছেলে খেলা ভাবি, তাহলে আমরা এখান থেকে উঠে আসতে পারবো না। মাদক ব্যবসা এবং শীর্ষ সন্ত্রাসী এবং অস্ত্র আইন, এই কিছু আইনের পরিবর্তনের কঠোরতা যদি আনা যায়, তাহলে হয়তো এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। গত 1.5 বছরে পুলিশের তালিকাভুক্ত 15 সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে 3 থেকে 14টি পর্যন্ত মামলা থাকলেও তারা সবাই এখন জামিনে মুক্ত। আটক হওয়া সন্ত্রাসীদের আবারও অপরাধ জগতের মাঠে দেখে হতাশ পুলিশ সদস্যরা। একটা আসামি ধরার জন্য যে আমাদের কতটা পরিশ্রম করা লাগে, দিন রাত 24 ঘন্টা আসামি আমরা পরিশ্রম করে যাই এবং প্রচুর টেকনোলজি ওখানে ব্যয় করা লাগে। সব দিক থেকে আসলে একটা আসামি ধরতে গেলে আমাদের অনেক কষ্ট সাধ্য করে আমরা এই কোর্টে সাবমিট করি। কোর্ট সাবমিট করার পরে যখন আবার বেরিয়ে এসে একই পুনরাবৃত্তি ঘটায়, একই অপরাধ ঘটায়, তখন আসলে কষ্ট লাগে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী 2024 সালের জুলাই অভ্যুত্থানের পর 91টি হত্যাকাণ্ড হয়েছে। চলতি বছরের জুন পর্যন্ত হত্যাকাণ্ড ঘটেছে 21টি। হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় 2024 সালের অক্টোবর থেকে চলতি বছরের জুন পর্যন্ত 3 শতাধিক আসামিকে গ্রেফতার করা হয়। তাদের বড় অংশ জামিনে মুক্ত বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। 20 কোটি লোকের জন্য 1700 জন বিচারক, এইভাবে পৃথিবীর কোনো দেশে এত কম বিচারকে কম কোর্টে মামলা চলছে না। তাই এগুলো আসলে দ্বিগুণ তিনগুণ করা দরকার, তা না হলে মামলা ডিলে হবে, যত চেষ্টাই আমরা করি না কেন। মামলা ডিলে হলে জামিন দিয়ে দেয়, মানে একটা টাইম আছে, তারপরে জামিন দিয়ে দেয়। আসামিদের কাছে বর্তমানে মামলা কোনো ভীতির বিষয় নয়। তার কারণ একটাই, আদালতে আসলেই তারা পেয়ে যাচ্ছেন জামিন, আবারও লিপ্ত হচ্ছেন নানা রকম অপরাধে। এই অপরাধ প্রবণতা কমাতে আসামিদের ক্ষেত্রে আরও কঠোর হতে হবে আইন প্রয়োগকারী সংস্থাদের, এমন কথাই বলছেন সংশ্লিষ্টরা। রামিম চৌধুরী, এখন, খুলনা। সিলেটে সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় হামের উপসর্গে মৃত্যু হয়েছে এক শিশু। এ নিয়ে সন্দেহজনক হাম রোগে বিভাগে মোট মৃত্যু দাঁড়িয়েছে 114 জনে। বিস্তারিত জানাতে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ। গুলজার, টিকা দেওয়ার পরেও সিলেটে হামে মৃত্যু কমছে না কেন, এ নিয়ে কি বলছেন চিকিৎসকরা? দেখুন, গত জানুয়ারি থেকে যদি সিলেটের প্রেক্ষাপটে হামের প্রাসঙ্গিকতা আসে, তাহলে দেখা যায় যে এখন পর্যন্ত যে মৃত্যুর সংখ্যা প্রায় আজকে পর্যন্ত 114 জন। বিশাল একটা সংখ্যা এটা, বিশেষ করে হামে আক্রান্ত শিশুদের জন্য। আজকেও একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে, এ নিয়ে মোট 114 জন। যদিও স্বাস্থ্য বিভাগ তারা বলছে যে মূলত যখন সরকার যে হামের প্রতিরোধকারী যে টিকা যখন দেয়, তখন কার্যক্রম শুরু হয়, কিন্তু একদম নিউবর্ন যারা আছে, অর্থাৎ জন্মের 1 মাস থেকে 1 বছর পর্যন্ত, এই সময়ের মধ্যেই আসলে বেশি শিশুরা আক্রান্ত হচ্ছে। এখানে আক্রান্ত হওয়ার পিছনে নানাবিধ কারণ তারা বলছেন যে শুধুমাত্র হামে আক্রান্ত নয়, বরং শিশুদের শারীরিক দুর্বলতা কিংবা তাদের পুষ্টিগত যে সমস্যা, আরও নানাবিধ সমস্যার কারণে যারা প্রত্যন্ত অঞ্চল থেকে আসেন সে সকল রোগীগুলো একদম শেষ পর্যায়ে এসে এখানে ভর্তি হন, যার কারণে দেখা যাচ্ছে তাদেরকে হামরোগের চিকিৎসা দিলেও অন্যান্য যে সকল জটিলতা আছে সেগুলোকে রিকভার করা অনেকটা কঠিন হয়ে যায়, যার জন্য 2-1 দিন পরেই কিন্তু সিলেটে এই হাম সন্দেহজনক রোগে আক্রান্তের মৃত্যুর সংখ্যাটা বাড়ছে। তবে চিকিৎসকরা এটা নিশ্চিত করেছেন যে বিগত সময়ের তুলনায় এখন তাদের যে চিকিৎসা ব্যবস্থা বা তাদের যে জনবল কিংবা আইসিইউ, সিসিইউ সাপোর্ট সহ নানান যে আনুষাঙ্গিকতা আছে
রয়েছে চিকিৎসাজনিত, সব ধরনের কার্যক্রম তাদের সচল আছে এবং চিকিৎসা সংকট নেই। কিন্তু রোগীদের সেবার ক্ষেত্রে তারা যেটি প্রাধান্য দিচ্ছেন, বিশেষ করে যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন হামের ক্ষেত্রে, তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত এই সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে আজকে পর্যন্ত প্রায় 89 জন চিকিৎসা নিচ্ছেন। তার মধ্যে 14টি পিএইচইউ আছে যেখানে ফুলফিল অবস্থায় রয়েছে। এর বাইরেও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল যেটি আছে সেখানেও হাম রোগের ডেডিকেটেড 2টি ওয়ার্ড রয়েছে। যদিও সেখানে পিসিইউ নেই, সেখান থেকে ট্রান্সফার করে যখন রোগীর অবস্থা খারাপের দিকে যায় তখন তাদেরকে এখানে আসলে প্রেরণ করা হয়। আর স্বাস্থ্য অধিদপ্তর আমাদেরকে যেটি বলছে যে তারা সিলেট জেলা, মহানগর সহ বিভাগের যে অন্য যে সকল জেলা আছে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রত্যেকজন অভিভাবককে আসলে সতর্ক করা হচ্ছে যে প্রাথমিক লক্ষণের পরপরই যদি তারা চিকিৎসাটা নেন, সেক্ষেত্রে রোগী যারা আছে তাদেরকে চিকিৎসা দিয়ে সহযোগিতা করলে বিশেষ করে এই জটিল যে অবস্থায় চলে যায় সেখান থেকে বের করানো সম্ভব হয়। কিন্তু যাদের অবস্থা আসলে খুবই শোচনীয় পর্যায়ে বা শেষ পর্যায়ে হয়, তাদেরকে নিয়ে আসলে এখানে শেষ পর্যন্ত চিকিৎসকরা তারা তাদের সাধ্যমতো চেষ্টা করলেও কোনোভাবেই এই মৃত্যুর যে সংখ্যাটা সেটি কমানো যাচ্ছে না। তবে স্বাস্থ্য অধিদপ্তর এটি তথ্য নিশ্চিত করেছে যে সিলেট বিভাগের যে হাম রোগের প্রতিরোধকারী যে টিকা সেটি ইতিমধ্যে 100% সম্পন্ন হয়েছে। এখন হয়তোবা তার কার্যকরী যে ব্যবস্থা সেটি নিতে আর একটু সময় লাগবে। তবে এই মাসের মধ্যে তুলনামূলকভাবে অন্যান্য মাসের তুলনায় রোগীর সংখ্যা কিছুটা কমেছে এবং তারা ধারণা করছেন যে হয়তোবা আগামী 1-2 মাসের মধ্যেই যে স্বাভাবিক অবস্থায় সিলেট ফিরে আসবে। তবে এখানকার যে অবস্থা আমরা দেখছি যে স্বাস্থ্যের যে এখানে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ডেডিকেটেড যে ওয়ার্ডগুলো আছে সেখানে এখন পর্যন্ত যথেষ্ট পরিমাণ হাম রোগী সন্দেহজনক অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে হাম নিয়ে সর্বশেষ তথ্য। জ্যোতিকা। হাম পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন গোলজার আহমেদ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে। এর কুমিল্লা অংশ খানাখন্দ আর অসংখ্য গর্তে ক্ষতবিক্ষত। কোথাও উঠে গেছে পিচের ঢালাই। বৃষ্টির পানিতে এসব গর্ত হয়ে উঠেছে আরো ভয়ঙ্কর। এতে কমছে যানবাহনের গতি, বাড়ছে চালক যাত্রীদের দুর্ভোগ আর দুর্ঘটনার ঝুঁকি। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে বৃষ্টি কমলেই হাত দেবেন মেরামত কাজে। কামরুল হাসানের ছবিতে মাসুদ আলমের প্রতিবেদন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ক্যান্টনমেন্ট আমতলী অংশের চিত্র এটি। পিচ ঢালাই উঠে গিয়ে ক্ষয়ে গেছে সড়ক। জায়গায় জায়গায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। জমে থাকা বৃষ্টির পানিতে বোঝার উপায় নেই কোথায় আছে বিপজ্জনক গর্ত। গাড়ির চাকা গর্তে পড়তেই তীব্র ঝাঁকুনিতে আটকে উঠছেন যাত্রীরা। বাধ্য হয়ে গতি কমিয়ে ঝুঁকি নিয়ে এগিয়ে চলছে হাজারো যানবাহন। দুলছে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান। একটু অসতর্কতায় ঘটছে দুর্ঘটনা, পাশাপাশি তৈরি হচ্ছে অস্থায়ী যানজটও। জ্যামটা মূলত কারণ আছে রাস্তার বিভিন্ন জায়গায় প্রচুর নষ্ট হয়ে গেছে, গর্ত হয়ে গেছে। 1-2 মিনিটের রাস্তা অনেক সময় 1 ঘন্টা পর্যন্ত লাগা যায়, আধা ঘন্টা লাগা যায়। শুধু এই 2 কিলোমিটার সড়কই নয়, ছোট বড় অসংখ্য গর্ত আর খানাখন্দে নাজেহাল মহাসড়কের চট্টগ্রামের সিটি গেট থেকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড পর্যন্ত 230 কিলোমিটার। তবে দুর্ভোগের মাত্রা সবচেয়ে বেশি কুমিল্লার 105 কিলোমিটার এলাকায়। বর্ষার বৃষ্টিতে গর্তগুলো যেন আরও প্রকট। এতে একদিকে যেমন স্পষ্ট হচ্ছে সড়ক রক্ষণাবেক্ষণের দুর্বলতা, অন্যদিকে বাড়ছে দূরপাল্লার যাত্রী ও চালকদের ভোগান্তি। এখানে অনেক ভোগান্তি হয়, মানুষের গাড়ি উল্টে পাল্টে যায়। এই যে ভাঙার কারণে পাথরে চাক্কা মারা যায় আর কি, চাক্কা ভাঙার হয়, অনেক কষ্ট হয় আমাদের। নামজরে ভোগান্তি সরকারে আপনি দেখে না, কিন্তু সরকারের কোনো ক্ষয় হলো লক্ষ্যই নেই। সড়ক জনপথ বিভাগ বলছে অতি বৃষ্টির কারণে বর্ষায় মহাসড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে গর্ত ও খানাখন্দ। তবে কিছু অংশে মেরামত কাজ চললেও বৃষ্টি কমলেই শুরু হবে পুরোদমে সংস্কার কাজ। এই একটানা বৃষ্টিতে আসলে আমরা কোনো ইন্টারভ্যাল পাচ্ছি না। সানি ডে পেলেই আমরা বেশিরভাগ মানে কি আমরা হয়তো পুরোটাই রাস্তা রিপেয়ার হয়ে যাবে। আমাদের ফুল টিম, যন্ত্রপাতি, মালামাল সব কিছু রেডি আছে। দেশের বাণিজ্য ও অর্থনীতির অন্যতম প্রধান এই মহাসড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে হাজারো পণ্য ও যাত্রীবাহী যানবাহন। সংশ্লিষ্টদের আশঙ্কা দ্রুত মেরামত করা না হলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, ঝরতে পারে প্রাণ। মাসুদ আলম, এখন, কুমিল্লা। বর্ষায় জলাবদ্ধতা আর খানাখন্দে বেহাল অবস্থা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সড়কটি। বৃষ্টি হলেই পানিতে ঢেকে যায় বড় বড় গর্ত। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, সড়কটি সংস্কারে সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ নিয়েছে কিনা জানাবেন।
যথিকা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের এই সড়কটি দৌলতপুর ধর্মপুর সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সড়কটি দীর্ঘদিন যাবৎ এইরকম খানাখন্দে মানুষজন ভোগান্তিতে পড়ে আছেন, কিন্তু এটি সংস্কার কাজ না হওয়ায় মানুষ কিন্তু প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন। এটি ভিক্টোরিয়া কলেজের সংলগ্ন এই গুরুত্বপূর্ণ সড়কটি। এখানে আমরা দেখছি যে বড় বড় বেশ কিছু গর্ত তৈরি হয়েছে, যেগুলোতে আসলে বর্ষার বৃষ্টির পানি জমে একাকার। এখানে পানি কিন্তু বেরিয়ে যাবার মতো কোনো অবস্থা নেই, এবং যে সকল যানবাহন এখানে চলাচল করে তারা আসলে বাড়তি ভাড়া নিচ্ছেন। যে অল্প যে ভাড়াটি 20 টাকা 15 টাকা ছিল, সেটি এখন শিক্ষার্থীদের কাছে 30 টাকা করে নেওয়া হচ্ছে। তো এরকমভাবে এই পথে আসলে যেই যানবাহনগুলো চলাচল করছে তারা চলতে চাচ্ছে না, এবং শিক্ষার্থীরা বাড়তি ভাড়া গুনছেন, দুর্ভোগে পড়ছেন, এবং স্থানীয় মানুষজন কিন্তু প্রতিদিন যারা এই সড়কে চলাচল করেন তারা এই সড়কে দুর্ঘটনার কারণে অনেকে এড়িয়ে চলেন, এবং যার কারণে তাদেরকেও কিন্তু ভোগান্তিতে পোহাতে হচ্ছে, সময় বেশি লাগছে এবং বাড়তি ভাড়াও গুনতে হচ্ছে। এবং বর্ষায় বৃষ্টিতে এই পথটি যখন ঢেকে যায় তখন কিন্তু সড়কের কোথায় খানাখন্দ সেটি আসলে বোঝা যায় না, এবং যার ফলে কিন্তু প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। এবং এখানে যারা মিশুক এবং অন্যান্য ছোট যানবাহন চালান তারা বলছেন যে আসলে দুর্ঘটনায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এবং তারা এই সড়কে প্রতিনিয়তই কিন্তু দুর্ভোগে পড়ছেন যাত্রীরা, এবং এই পথে আসলে যাতায়াত করতে চাচ্ছেন না। তো এই পথটি আসলে দ্রুত সংস্কার করা প্রয়োজন, যেহেতু ভিক্টোরিয়া কলেজ এবং আশেপাশে ধর্মপুর দৌলতপুর এই অঞ্চল দিয়ে এই সড়ক দিয়ে যারা চলাচল করেন তারা দুর্ভোগে পড়ছেন, এবং এটি মেরামত করার দাবি স্থানীয়দের। তবে এখন পর্যন্ত প্রশাসনের কোনো এই বিষয়টি সংস্কার করা কিংবা নতুন করে মেরামত করার বিষয়ে কোনো রকম সিদ্ধান্ত জানা যায়নি। তারা একাধিকবার এই বিষয়টি নিয়ে স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন, এবং তারা বলছেন যে শিগগিরই যেন সড়কটি মেরামত করা হয়। বৃষ্টি আসলে বৃষ্টির পানি কিন্তু এখান থেকে বেরিয়ে যাবার জন্য যে ড্রেন আমরা দেখতে পাচ্ছি, যে সেই ড্রেনগুলো কিন্তু একটু উঁচুতে থাকার কারণে পানিগুলো যেতে পারছে না, এবং ড্রেনগুলোতে নানা রকম ভরাট হয়ে গেছে আসলে বিভিন্ন বর্জ্য এবং ব্যবহার্যের বসত বাড়ির অনেক কিছুই মানুষজন ফেলে এমনভাবে বন্ধ করেছে যে ড্রেনের পানিও উপচে সড়কে পড়ে থাকেন, এবং যার কারণে এই পানিটিও নোংরা অবস্থায় থাকে। আর এই যে ভাঙ্গাচুরা সড়কে চলতে গিয়ে প্রায় দুর্ঘটনা ঘটছে। তো এটি সড়কটি সংস্কার করা আসলে খুবই প্রয়োজন, এবং স্থানীয়রা মনে করেন যে এটি প্রশাসন খুব দ্রুতই এটির ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবে। সড়ক ও জনপথ এবং এখানকার যে স্থানীয় প্রশাসন এই বিষয়টি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেবেন, এবং এই যে সড়কে মানুষজন দীর্ঘদিন দুর্ভোগে পড়ছেন এই বিষয়ে আসলে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ এই বর্ষা আসলে দেখা যায় পুরো ধর্মপুর থেকে দৌলতপুরের গুরুত্বপূর্ণ একটি অংশ কিন্তু পানিবন্দী থাকে, এবং আশপাশ এলাকা পানিবন্দী থাকে, যার কারণে সড়কটি টেকসই হচ্ছে না, এবং পানি বেরিয়ে যাবার জন্য খাল এবং ড্রেনগুলোতে আরও কিভাবে পানি জলাবদ্ধতা মুক্ত হওয়া যায় সে বিষয়ে আসলে আশা করা হচ্ছে যে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। যথিকা। বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন খালেদ সাইফুল্লাহ। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের আশিকপুর এলাকায় আন্ডারপাস না থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণহানি সহ অনেক হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয়রা বলছেন, মহাসড়ক হওয়ার পর আশিকপুর এলাকাটি দুভাগে বিভক্ত হওয়ায় বিপাকে পড়েছে উভয় পাশের মানুষ। আর দ্রুত আন্ডারপাসের আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। কাউসার আহমেদের প্রতিবেদন। প্রায় 28 বছর আগে যমুনা সেতু নির্মাণের পর সময় ও দূরত্ব কমাতে মহাসড়কের নগর জালফই থেকে রাবনা বাইপাস পর্যন্ত সড়ক নির্মাণ করা হয়। এতে আশেকপুর এলাকা দুভাগে বিভক্ত হয়। 5 বছর আগে মহাসড়কটি 4 লেনে উন্নীত হলেও কোনো আন্ডারপাস না থাকায় সড়কে বিভাজন দেওয়ার কারণে দুর্ভোগ বাড়তে থাকে। ঝুঁকি নিয়ে চলাচলের কারণে প্রতিনিয়ত ঘটছে হতাহতের ঘটনা। আন্ডারপাসের দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করা হলেও কোনো সুরাহা হয়নি। আশেকপুরের 80 বছরের জাবেদ আলী আন্ডারপাস না থাকায় সড়ক দুর্ঘটনায় তিনি, তার ছেলে, ভাগিনা, চাচাতো ভাইসহ পরিবারের অনেকেই গুরুতর আহত হয়েছেন। ভাগ্যের জোরে বেঁচে যাওয়া জাবেদ আলীও ভোগান্তি লাঘবে চান আন্ডারপাস। আমার এক ছেলে, আমি, আর পাড়ায় যে আমার ভাগিনা আছে, আমার বাইশটা আছে, আমার স্বাস্থ্য মেয়ে আছে, তারা কতটি আছে। খালি আমরা রয়েছি না, খালি আমরা না, অনেক লোকই গেছে এই অবস্থা। স্থানীয়রা বলছেন, মহাসড়কের পূর্ব পাশে মসজিদ, কবরস্থান সহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান, আর পশ্চিম পাশে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ফলে চলাচলে জনদুর্ভোগের পাশাপাশি মরদেহ কবরস্থানে নেয়ার জন্য 3 থেকে 4 কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে।
আইল্যান্ডের মতো বলে, এটা দিয়ে এখানে বন্ধ করে দিয়েছে। তাতে এখানকার মানুষের আরো বিপজ্জনক এবং খুবই দুর্ভোগের অবস্থা হয়েছে। আমাদের এখানে আন্ডারপাসের দরকার। আমাদের গোরস্থানের সমস্যা, পোলাপান স্কুলে যাতায়াত সমস্যা, প্রাইমারি স্কুল, হাই স্কুল সব ওই সাইডে। আমাদের এলাকাটা দুই ভাগ হয়ে গেছে। আমাদের এই সাইডে কবরস্থান, ঈদগাহ মাঠ, মসজিদ সবকিছু আমাদের জমি জমা ওই সাইডে। যাতায়াতে খুবই অসুবিধা হয়। একজন লোক মারা গেলে পরে লাশটা নিয়ে আসতে হয় 2-4 গ্রাম ঘুরিয়ে। মহাসড়কটি সাসেক 1 প্রকল্পের আওতায় 4 লেনে উন্নীত করা হয়েছে। আশেকপুরে আন্ডারপাসের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। যেহেতু প্রকল্প চলমান আছে, তাই আমরা এখনো লিখিতভাবে পাঠাইনি। তো প্রকল্পের এই মেয়াদ শেষ হলে আমরা লিখিতভাবে পাঠাবো। তারপর ডিজাইন ইউনিট থেকে যেভাবে আমাদেরকে ডিজাইন দেওয়া হবে সেই অনুপাতে, সেই অনুযায়ী সরকারের বিধি মোতাবেক আমরা নির্মাণ কাজ করব। স্থানীয় সংসদ সদস্য হিসেবে জনদুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী। এই ব্যাপারে কি করা যায়, রোডসের সাথে কথা বলবো, সড়ক বিভাগের সাথে কথা বলে সেই ব্যাপারে আমরা ইনশাআল্লাহ পদক্ষেপ নেব। স্থানীয়দের তথ্যমতে গত 1.5 বছরে আশেকপুরে সড়ক দুর্ঘটনায় 10 জনের মৃত্যু ও 1.5 শতাধিক মানুষ আহত হয়েছে। এখন টাঙ্গাইল। নরসিংদী আরশিনগর রেল ক্রসিং এলাকার সড়কের বেহাল দশা। একই এলাকায় নির্মাণাধীন উড়াল সেতুর কাজ চলায় ভোগান্তি বেড়েছে কয়েক গুণ, ঘটছে দুর্ঘটনা। এ নিয়ে আরও জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল ইসলাম। রাকিবুল, জানাবেন সড়ক সংস্কারে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিয়েছে কিনা? 10.32 বর্গ কিলোমিটার আয়তনের এই নরসিংদী শহর এবং এই শহরে স্থায়ী অস্থায়ী মিলিয়ে 5 লাখেরও বেশি মানুষের বসবাস। এছাড়া শিল্প, শিক্ষা সহ বিভিন্ন দৈনন্দিন কাজে দৈনিক আরও কয়েক লাখ মানুষ এই শহরে প্রবেশ করে। রায়পুরা সহ বিভিন্ন অঞ্চল থেকে নরসিংদী শহরের প্রবেশ মুখ এই আরশিনগর। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে, আমার ঠিক পেছনেই একটি উড়াল সেতুর কাজ চলছে। আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এইখান দিয়ে ব্যাটারি চালিত যানবাহন সহ অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে সেগুলো চলাচল করছে। অর্থাৎ এই 4 লেন সড়কের উড়াল সেতুর কাজ চলায় আসলে বিকল্প পথে যানবাহনগুলো চলাচল করছে। এই যে বিকল্প পথ তৈরি করা হয়েছে সাময়িক সময়ের জন্য, সেটি আসলে যানবাহন চলাচলের একেবারেই অনুপযোগী বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছেন। এখানকার যান চালকদের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে এই স্থানটি ধরে অর্থাৎ আরশিনগর ধরে প্রতিনিয়তই ঝুঁকি নিয়ে তারা যান চলাচল করছেন। এখানকার সাধারণ নাগরিক বাসিন্দা যারা, তাদের সাথে কথা বলেছি, তাদের অভিযোগ যে এই অঞ্চলটিতে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার শঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে বৃষ্টির দিনে এখানে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে। কিছুক্ষণ আগে একজনের সাথে কথা হচ্ছিল, আমরাও দেখেছি যে গত কয়েকদিন আগে বৃষ্টির সময় এই স্থানটিতে আসলে একটি ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে যায় এবং সেখানে বেশ কয়েকজন আহতের ঘটনাও ঘটে। একই অবস্থা কিন্তু ঠিক উল্টো পাশের এবং আরশিনগর রেল ক্রসিং সংলগ্ন যে সড়ক, সেখানেও কিন্তু একই অবস্থা। আর কর্তৃপক্ষের কথা যদি বলি, এখানকার কাজটি যথেষ্ট পরিমাণ ধীরগতির। এছাড়া নরসিংদীর এই খানাখন্দ, পুরো শহর জুড়ে খানাখন্দ রয়েছে, ভাঙাচুরা রয়েছে। বেশিরভাগ সড়কে কোথাও ভেঙে গিয়েছে, কোথাও ডেবে গিয়েছে, কোথাও সেই খানাখন্দ থেকে গর্তের তৈরি হয়েছে। এসব বিষয়ে পৌরসভা বারবারই সেই একই রকম আশ্বাস দিচ্ছিল, সে একই রকম বক্তব্য তারা গণমাধ্যমে প্রদান করে যে অতি দ্রুত সময়ের মধ্যেই তারা এগুলো নিয়ে কাজ করবেন। কিন্তু সেই যে বলা অতি দ্রুত সময়ের মধ্যে কাজ করবেন, সেটির আসলে মাঠ পর্যায়ে কোনো প্রতিফলন কিংবা প্রতিচ্ছবি আমরা দেখতে পাইনি। এই উড়াল সেতুর কাজ চলায় যে বিকল্প সড়ক দিয়ে যানবাহনগুলো চলাচল করছে, সেখানে যথেষ্ট পরিমাণ ভোগান্তির তৈরি হচ্ছে। আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একেবারেই ধীর গতিতে যানবাহনগুলো গাদাগাদি করে কোনো রকমে তারা আসলে মূল সড়কে এসে পৌঁছানোর
চেষ্টা করছে। যাত্রীদের সাথে কথা বলেছি। যেহেতু আরেকটি বিষয় আসলে উল্লেখযোগ্য, এই অঞ্চলে যে একটু সামনে অর্থাৎ এই সড়ক ধরে আর 5 কিলোমিটারের মধ্যেই বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে। 3 কিলোমিটারের মধ্যে নরসিংদী জেলা সদর হাসপাতাল রয়েছে। অর্থাৎ হাসপাতালে রোগী আনা নেয়ার ক্ষেত্রেও আসলে এই অঞ্চলটি যথেষ্ট পরিমাণ ভোগান্তিতে ফেলছে সাধারণ নাগরিকদের। নরসিংদী থেকে এই ছিল এই মুহূর্তের সবশেষ। নরসিংদী থেকে যুক্ত ছিলেন রাকিবুল ইসলাম, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি। ছাগলনাইয়ায় ফেনী নদী থেকে প্রকাশ্যে চলছে অবৈধ বালু উত্তোলন। শুধু নদী থেকেই নয়, প্রশাসনের জব্দ করা বালু বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। কোটি টাকার এই অবৈধ বালুর বাণিজ্যকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে আধিপত্য বিস্তারের লড়াই। ঘটছে হামলা পাল্টা হামলা, সংঘর্ষ ও গোলাগুলি। বালু উত্তোলন নিষিদ্ধ থাকার কথা বলা হলেও বাস্তবে তা বন্ধ না হওয়ায় স্থানীয়দের মধ্যে বাড়ছে ক্ষোভ। দুলাল তালুকদারের ছবিতে সোলাইমান ডালিমের প্রতিবেদন। কাগজে কলমে নিষিদ্ধ হলেও বাস্তবে ছাগলনাইয়ার নাঙ্গলমোড়া এলাকায় নদীতে বসানো হয়েছে ড্রেজার ও শ্যালো মেশিন। দিনের আলোতেই নদী তীরের তলদেশ কেটে উত্তোলন করা হচ্ছে বালু। এছাড়া কেটে ফেলা হচ্ছে নদী তীরের চর ও ফসলি জমিও। এসব কর্মকাণ্ডে এক বিএনপি নেতা জড়িত বলে অভিযোগ উঠেছে। কেউ এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করলেই মিলছে প্রাণনাশের হুমকি। তারা যা হার তা কাড়ি লিজার ডাক দোয়া দিতাম আর কি না, ডাক দোয়া দিলে বাইরের পিছকানে যে মারে। আমরা প্রথম দফে যখন ডাক বাধা দিছি, রাত্রে 1টার পরে আইয়া আমাদেরকে হাইজ্যাক করে নিয়ে যেতে চাইছিল। আমরা সারা রাজ্যের গুম গাতে আইন অঙ্গ বালু ভাঙ 3 ভাঙ আছে, 3 ভাঙ ওখানে মাঝখান আছে, মাঝখান তো অঙ্গ আছে চান্ডা আবার ভাঙ আন্ডা কাম করে। সম্প্রতি এই অবৈধ বাণিজ্যের চিত্র ধারণ করতে গিয়ে হামলার শিকার হন স্থানীয় এক টিভি সাংবাদিক। আগে থেকেই ওঁত পেতে থাকা একদল সন্ত্রাসী তাকে মারধর করে ক্যামেরা, মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জাম নদীতে ফেলে দেয়। সংবাদ সংগ্রহে যাই, সেখানে সেই স্থানীয় গোপালের যে ত্রাস বলবো, আলমগীর সিদ্দিকী তার যে বাহিনী রয়েছে 8 থেকে 10 জন আমার উপরে কিন্তু সশস্ত্র হামলা চালায়। তখন আমাকে তারা এক পর্যায়ে নদীতে ফেলে দেয়। বালু উত্তোলনকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে রয়েছে প্রতিদ্বন্দ্বী দুই পক্ষ। সম্প্রতি সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় কয়েকজন আহত হওয়ার পাশাপাশি গুলিবিদ্ধ হয়েছে এক যুবদল নেতা। আলমগীর সিদ্দিকী গাড়ি নিয়ে প্রথমে আসে, পরে তার পিছে আরো 4টা হাইস অস্ত্র সজ্জিত রিভলভার দিয়ে আমার হত্যার উদ্দেশ্যে গুলি করে। আমি কোনোরকম জানে বাঁচে আসি। ফেনী নদীর ভাঙন তীব্র হওয়ায় গত 2 বছর আগে সরকার বালুমহালের ইজারা বন্ধ করে দেয়। তারপরও একটি প্রভাবশালী চক্র প্রকাশ্যে বালু তুলছে, এমনকি প্রশাসনের জব্দ করা বালুও বিক্রি করে দিচ্ছে। স্থানীয়দের দাবি, বালু উত্তোলনের কারণে ছাগলনাইয়া অংশে নদী ভাঙন আরও বেড়েছে। এতে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি ও গ্রামীণ সড়ক। বালু কাটা নদীটা আছে, এখান থেকে নদীতে এটা কাড়ি লুই গেছে, তারা কাড়ি নদীটা পার হয়ে গেছে। আর ওখানে নদী আছে, এটা ঠিক আমরা আল্লাহ আছে গুম যেতে হারি না, আমরা এইভাবে বালু তুলে গরিব মাছ পান্ডে যাম। তবে অভিযোগের বিষয়ে কথা বলতে চাইলে স্থানীয় বিএনপি নেতা আলমগীর সিদ্দিকীর সাথে একাধিকবার যোগাযোগ করলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে স্থানীয় সংসদ সদস্য জানিয়েছেন, বর্তমানে ছাগলনাইয়ায় কোনো বালুমহলের ইজারা নেই। বালু উত্তোলনের সব ধরনের কার্যক্রমই অবৈধ। যারা এ কাজে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখানে বালুর কোনো ঘাট নাই। যারা চুরি করে বালু উঠেছে এদেরকে ইতিমধ্যে অনেককে গ্রেপ্তারও করছে, অনেক সব মালামাল জব্দ করছে, অনেক সব মেশিনও ভাঙচুর করছে। যারা এই অপকর্মের সাথে জড়িত থাকবে, আমি আজকে বলেছি, এখনো বলছি, অনতিবিলম্বে এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। স্থানীয়রা বলছে, অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের এই সংঘাত শুধু নদী বা বালুমহলের মধ্যে সীমাবদ্ধ নেই। এর প্রভাব পড়েছে পুরো এলাকার আইনশৃঙ্খলা, জননিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতার উপর। একসময়ের শান্ত ফেনী নদীর যেখানটায় আমরা বসে, এখানে ছিল ঘরবসতি, ফসলি জমি। অব্যাহত বালু তোলার কারণে এখান থেকে বিলীন হয়েছে সেই জনপদ। স্থানীয়রা বলছেন, এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না গেলে বিলীন হবে তাদের শেষ সম্বলটুকু।
এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য প্রশাসনিক উদ্যোগ দাবি করছেন তীরবর্তীরা। সোলাইমান ডালিম, এখন ফেনী। ফরিদপুরে বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি। পদ্মা, আড়িয়ালখা ও মধুমতি নদীর তীরবর্তী অঞ্চলে দেখা দিয়েছে ভাঙন। প্রতিদিনই বিলীন হচ্ছে ফসলি জমি, রাস্তাঘাট ও বসতবাড়ি। হুমকির মুখে রয়েছে সরকারি বিভিন্ন স্থাপনা। এ বিষয়ে আরও জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন মফিজুর রহমান শিপন। শিপন, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? জানেন যে প্রতি বছরই কিন্তু বর্ষার এই মৌসুমে কিন্তু ফরিদপুরের জেলার উপর দিয়ে যে নদ নদীগুলো বয়ে গেছে সেটা কিন্তু ভাঙনের মুখে পড়ে এবং বিপুল পরিমাণ মানুষের কিন্তু আর্থিক ক্ষতি, ফসলের জমি ক্ষতি সহ সরকারি স্থাপনাগুলো কিন্তু বিলীন হয়। এবারও কিন্তু একই রকমই চলছে। তো আমি কথা বলেছিলাম আজ সকালে ফরিদপুরের জেলা প্রশাসক মাজারুল ইসলামের সঙ্গে। তিনি বলেছেন যে ফরিদপুরের যে চারটে যে নদী রয়েছে, বিশেষ করে পদ্মা, আড়িয়ালখা এবং মধুমতি, এই তিনটি নদী মূলত 4টি উপজেলাতে প্রায় 10টি ইউনিয়নে বিস্তীর্ণ এলাকা জুড়ে ভাঙন শুরু হয়েছে। তিনি বলেছেন যে পানি উন্নয়ন বোর্ডে আমরা নির্দেশনা দিয়েছি, পাশাপাশি আমরা চিঠি লিখেছি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কেও যে জরুরি ভাঙন প্রতিরোধী ব্যবস্থা নেওয়ার জন্য। এক্ষেত্রে তিনি বলেছেন যে পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যেই কিন্তু 28টি পয়েন্টে তারা কিন্তু কাজ শুরু করেছে এবং সেই 28টি পয়েন্টের প্রায় 21টি পয়েন্টের কাজ প্রায় শেষ পর্যায়ে, অর্থাৎ বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং এর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। যদিও ওই অঞ্চলে মানুষের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলেছেন যে পরিমাণ ভাঙন হচ্ছে বা শুরু চলছে, সেই ভাঙন প্রতিরোধে যে প্রোটেকশন যে জিও ব্যাগ ফেলা হচ্ছে সেটা কিন্তু অপ্রতুল বলে দাবি করেছেন। আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেনের সঙ্গে। তিনি বলেছেন যে আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেওয়া, পাশাপাশি আগামী শুষ্ক মৌসুমে যাতে স্থায়ী বাঁধ নির্মাণ করা যায় সেই ব্যাপারে কিন্তু তারা প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে পাঠিয়েছে, এমনটি কিন্তু তারা বলছেন। এবং পাশাপাশি বলছেন যে যেসব অঞ্চলে সবচেয়ে বেশি ভাঙন কবলিত, অর্থাৎ অগ্রাধিকার ভিত্তিতে যেসব অঞ্চলে বেশি ভাঙন কবলিত সেসব অঞ্চলেও কিন্তু মূলত তারা এই জরুরি কাজ করছে। ফরিদপুরের 4 সংসদীয় আসনের এমপি শহীদুল ইসলাম বাবুল, ফরিদপুর সদর আসনের এমপি নাইবা ইসুফ, তারা কিন্তু ভাঙন কবলিত এলাকায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিয়ে কিন্তু একাধিকবার পরিদর্শন করেছেন এবং মানুষের সঙ্গে কথা বলেছেন, মানুষের দাবিগুলো তারা জেনেছেন এবং মানুষ তাদের কাছে উপস্থাপন করেছে যে এই ভাঙন রোধে স্থায়ী প্রোটেকশন দিতে হবে। তা না হলে কিন্তু প্রতি বছরই এই বালুভর্তি জিও ব্যাগ ফেলা হবে, অর্থ অপচয় হবে, কিন্তু কার্যত কোনো কাজের কাজ খুব একটা হবে না বলে এলাকাবাসী বা ক্ষতিগ্রস্ত এমনটি মনে করছেন। আপনাকে বলে রাখতে চাই, পানি কিন্তু গত 1 সপ্তাহের তুলনায় গত 2 দিনই কিন্তু পানির বৃদ্ধির হার কিন্তু কমেছে, এমনটি জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। অর্থাৎ এখনো কিন্তু ফরিদপুরের যে কুমার, মধুমতি এবং আড়িয়ালখা নদ রয়েছে সেই নদের কিন্তু পানি বিপদসীমা অতিক্রম করেনি, এমনটি পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন। সব মিলে বলতে হয় স্থানীয় প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের আপ্রাণ চেষ্টা রয়েছে এই ভাঙন প্রতিরোধে। তবে ক্ষতিগ্রস্তদের দাবি রয়েছে সরকারের কাছে যে আরো বেশি সহায়তা বা বরাদ্দ দিলে হয়তো স্থায়ী বাঁধ পরিশোধন দিতে পারলে এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন ঘটবে। এই ছিল ফরিদপুরের সর্বশেষ নদী ভাঙনের খবরাখবর। জ্যোতিকা। বাড়ছে নদ নদীর পানি। ফরিদপুরের সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন মফিজুর রহমান শিপন। সাতক্ষীরায় আজ থেকে শুরু হয়েছে বৃক্ষ মেলা। মেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি শোভা বর্ধনী গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। আগামী 10 দিন প্রতিদিন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই মেলা। এদিকে চাঁদপুরেও শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার আরও খবর জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আহসান রাজীব ও চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবায়ের। শুরুতে যাচ্ছি রাজীবের কাছে। রাজীব, মেলায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? জ্যোতিকা, আজ সকালবেলায় এই মেলাটি উদ্বোধন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এবং এই মেলার উদ্বোধনকালেই কিন্তু জেলার যে সমস্ত স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তারা এই মেলাতে এসেছিলেন এবং তাদের মাঝে কিন্তু কাজ বিতরণ করা হয়েছে। একই সাথে এই মেলাটি কিন্তু সাতক্ষীরায় এবার 10 দিন ব্যাপী হচ্ছে। অন্যান্য বছর এটি 5 থেকে 7 দিন ব্যাপী হয়, তবে এবার সেটি বাড়িয়ে কিন্তু 10 দিনের আয়োজন করা হয়েছে এবং এখানে 35টি স্টল রয়েছে। প্রতিটি স্টলেই কিন্তু আমরা দেখেছি যে ফলজ, বনজ এবং ঔষধি গাছ রয়েছে। একই সাথে শোভা বর্ধনকারী বিভিন্ন ধরনের গাছ কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখানকার যারা দর্শনার্থী রয়েছেন তারা বলছিলেন যে এবার বিশেষভাবে লবণাক্ত সহনশীল যে সমস্ত গাছ রয়েছে সেই গাছগুলো এখানে প্রদর্শনী করা হচ্ছে, যাতে উপকূলীয় এলাকায় যাতে এই ধরনের গাছগুলো বেশি বেশি রোপণ করা যায়। যেহেতু সরকারের এবার একটি পরিকল্পনা রয়েছে প্রায় 5 কোটি গাছ রোপণ করার, তারই উদ্যোগ হিসেবে এই সাতক্ষীরা জেলার যে সমস্ত উপকূলীয় এলাকা রয়েছে যেখানে গাছের সংখ্যা অনেক কম, সেই এলাকাগুলোতে যাতে গাছ লাগানো যায় সেই উপযোগিতা কিন্তু মাথায় রেখে এখানকার বন বিভাগের যারা সামাজিক বন বিভাগের যারা কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন
এবারের মেলাটিতে। তারা এই লবণাক্ত সহনশীল গাছগুলোকে বেশি প্রদর্শনী করছেন। একই সাথে বিভিন্ন শোভাবর্ধনকারী গাছ, এখানে বনসাই রয়েছে, বিভিন্ন ফলজ গাছ রয়েছে, বিশেষ করে বিভিন্ন মাল্টা, লেবু, যেটি ভ্যারাইটিস যে ফলগুলো এখন এই অঞ্চলে উপযোগী উৎপাদন হয় সেই গাছগুলো এখানে রাখা হয়েছে। এছাড়া এই সাতক্ষীরা আমের জন্য বিখ্যাত একটি জায়গা, এই আমও কিন্তু এখানে ভ্যারাইটিস যে আম, সেই আমের জাতের যে চারা, এখানে বিভিন্ন ধরনের কলপ চারা যেগুলো উৎপাদন করা হয় সেই গাছগুলো কিন্তু এখানে আনা হয়েছে। তো আমরা এবারে এসে দেখেছি এখানে 300-র অধিক প্রজাতির বিভিন্ন গাছ কিন্তু এই মেলায় আনা হয়েছে এবং বিভিন্ন এলাকা থেকে যে সমস্ত দর্শনার্থীরা আসছেন তাদের কাছে এই গাছ সম্পর্কে প্রাথমিকভাবে বর্ণনা করা হচ্ছে মেলার স্টলগুলোতে এবং তাদের কাছে এই গাছগুলো কিন্তু স্বল্প মূল্যে বিক্রয় করা হচ্ছে। আজকে সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় 1 থেকে 150টি গাছের চারা বিতরণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে প্রতিদিনই এই মেলার আয়োজনকে ঘিরে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় এই সাংস্কৃতিক আয়োজনটি চালু থাকবে এবং দর্শনার্থীরা যাতে এই মেলায় এসে সুলভ মূল্যে বিভিন্ন প্রজাতির গাছ কিনতে পারেন সেটিও নিশ্চিত করার জন্য কিন্তু এখানে সামাজিক বন বিভাগের পক্ষ থেকে এখানে নজরদারি করা হচ্ছে এবং সামাজিক বন বিভাগের যারা কর্মকর্তারা রয়েছেন তাদেরও একটি স্টল রয়েছে, তারাও কিন্তু বিনামূল্যে চারা বিতরণ এবং এখান থেকে তারা চারা যারা নিতে চায় তাদের মাঝে কিন্তু সহযোগিতা তারা করছেন। একই সাথে এই যে এই সাতক্ষীরা অঞ্চলে বিশেষ করে উপকূলীয় এলাকায় যে সমস্ত গাছের চারাগুলো বেড়ে উঠছে সেই চারাগুলো কিভাবে আসলে পরিচর্যা ছাড়াই বেড়ে উঠবে বা কোন চারাগুলো এখানে রোপণযোগ্য সেই ধরনের চারাগুলোই কিন্তু আসলে এই মেলায় প্রদর্শনী করা হচ্ছে বেশি পরিমাণে, আমরা সেটিই লক্ষ্য করেছি। তো সব মিলিয়ে আগামী 12 তারিখ পর্যন্ত এই মেলাটি এখানে চলবে বলে জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে এবং এখানে দর্শনার্থীদের জন্য প্রতিদিনই সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু এই মেলাটি উন্মুক্ত থাকবে। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে বৃক্ষ মেলার সবশেষ তথ্য। এবার জানবো চাঁদপুরের বৃক্ষ মেলার খবর তালহার কাছ থেকে। তালহা, মেলায় কোন ধরনের গাছ বেশি বিক্রি হচ্ছে জানাবেন। জ্যোতিকা, কিছুক্ষণ আগে চাঁদপুর 3 আসনের মাননীয় সংসদ শেখ ফরিদ আহমেদ মানিক সপ্তাহব্যাপী এই মেলার উদ্বোধন করেছেন। সাথে ছিলেন জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং রাজনৈতিক নেতারা। আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি, মেলা শুরু হওয়ার পর থেকে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন মেলা প্রাঙ্গণে আসছেন, ঘুরছেন এবং তাদের পছন্দের যে গাছের চারা তা কিন্তু তারা সংগ্রহ করছেন। আমি কথা বলেছিলাম যারা মেলার বিশেষ করে জেলা প্রশাসন এবং বন বিভাগের উদ্যোগে এই মেলায় প্রায় 20টির মতো স্টল দেওয়া হয়েছে, যেখানে ফলদ, বনজ এবং শোভাবর্ধনকারী নানান ধরনের ফুলের চারা কিন্তু আসলে পাওয়া যাচ্ছে এবং সেই ক্ষেত্রে যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি এই মেলায় 50 টাকা থেকে শুরু করে প্রায় 10,000 টাকা মূল্যের গাছের চারা কিন্তু রয়েছে এবং যারা শিক্ষার্থী রয়েছে বিশেষ করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী তাদের কিন্তু আনাগোনা বেশি দেখা যাচ্ছে এবং তাদের মধ্যে আসলে ফলদ গাছের চারার প্রতি কিন্তু তাদের ঝোঁক বেশি রয়েছে, নানান ধরনের যেই চারা রয়েছে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের মধ্যে আসলে বিভিন্ন ধরনের ফুলের চারারও কেনার প্রতি তাদের একটা আগ্রহ রয়েছে। এই আজকের এই সপ্তাহব্যাপী যে মেলা উদ্বোধনের পরপরই কিন্তু জেলা প্রশাসনের উদ্যোগে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কাছে কিন্তু বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে এবং তাদেরকে গাছের চারা রোপণের জন্য স্থানীয় যিনি সংসদ সদস্য রয়েছেন শেখ ফরিদ আহমেদ মানিক, তিনিও কিন্তু আসলে উদ্বুদ্ধ করছেন গাছের বনায়নের প্রতি নজর দেওয়ার জন্য। শুধু গাছের চারা রোপণই নয়, তা যেন পরিচর্যা করা হয় সেই বিষয়টাও আসলে তারা শিক্ষার্থীদেরকে জানিয়েছেন এবং বলছেন যে সরকারের যে দেশব্যাপী 25 কোটি চারা রোপণের যে লক্ষ্যমাত্রা রয়েছে তা কিন্তু যদি সকলে সমস্যারে যদি উদ্যোগ নিয়ে থাকে তাহলে কিন্তু তা সম্ভব বলে কিন্তু তারা বলছেন। এবং আমি কথা বলেছিলাম যারা দর্শনার্থীরা রয়েছেন তারা কিন্তু আসলে যেটা বলছেন যে এই মেলাকে কেন্দ্র করে নানান ধরনের গাছের চারা কিন্তু তারা শিখতে পারছে, বিশেষ করে যারা অভিভাবক রয়েছেন তাদের সাথে ছোট ছোট বাচ্চারাও কিন্তু আসছেন এবং নানান গাছ সম্পর্কে তারা জানছেন এবং যারা আয়োজক রয়েছেন তারা বলছেন যে বিকেল নাগাদ কিন্তু দর্শনার্থীর সংখ্যা বাড়বে এবং ক্রমান্বয়ে কিন্তু গাছের বিক্রিও কিন্তু বেশি হবে বলে কিন্তু তারা মনে করছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে সবশেষ। সাতক্ষীরা এবং চাঁদপুরের বৃক্ষ মেলার খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। এই ছিল এখন জনপদ। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।